নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ধরুন আপনি একটি পরীক্ষার হলে বসে উত্তর লিখছেন, আর পাশ থেকে কেউ ইচ্ছে করে আপনার কানের কাছে চিৎকার করছে যাতে আপনি মনোযোগ দিয়ে ঠিক করে লিখতে না পারেন। এটা কি অন্যায়? সবাই নিশ্চয়ই আপনারা বলবেন হ্যাঁ অবশ্যই, ঘোরতর অন্যায়। কিন্তু বন্ধুরা, ভবানীপুরের চক্রবেড়িয়ায় ঠিক এটাই হলো। কিন্তু পার্থক্য একটাই, যাকে থামানো হলো তিনি শুধুমাত্র একজন সাধারণ মানুষ নন, তিনি এই রাজ্যের সাংবিধানিক মুখ্যমন্ত্রী। এই ঘটনার পেছনে লুকিয়ে আছে বাংলার রাজনীতির এমন কিছু সত্য যেটা আমরা সবাই দেখতে পাচ্ছি কিন্তু বলতে ভয় পাচ্ছি। আজ এই সত্যটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো, তাই ভিডিওটি অনুরোধ করছি শেষ পর্যন্ত দেখার। আজকের ভিডিওতে আমরা মূলত 6টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 1, ভবানীপুরের চক্রবেড়িয়ার ঘটনাটা ঠিক কি হয়েছিল এবং কেন। নাম্বার 2, এটা কি স্বতঃস্ফূর্ত উৎপাত নাকি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল। নাম্বার 3, ভবানীপুরের মাটিতে বিজেপির আসল শক্তি ঠিক কতটা, আর ভয়টাও ঠিক কোন জায়গায়। নাম্বার 4, বাংলার রাজনৈতিক ইতিহাসে এই ধরনের বাধা দেওয়ার রাজনীতি ঠিক কতটা পুরনো। নাম্বার 5, সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে এই ঘটনা ঠিক কতটাই গুরুতর। নাম্বার 6, এই ঘটনা থেকে আমাদের ভোটারদের কি শিক্ষা নেওয়া উচিত। চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটা শুরু করা যাক। তারিখটা মনে রাখুন, 25শে এপ্রিল, মানে দ্বিতীয় দফার ভোটের একেবারে 4 দিন আগের ঘটনা। পশ্চিমবঙ্গ জুড়ে এখন নির্বাচনী উত্তাপ একেবারে তুঙ্গে। প্রতিটি গলি, প্রতিটি মোড় হয়ে উঠেছে রাজনৈতিক যুদ্ধক্ষেত্র। পোস্টার, মিছিল, বাইক, চারিদিকে শুধু প্রচার আর প্রচারের ছড়াছড়ি। এই পরিস্থিতিতেই মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন তার নিজের গড় তথা ভবানীপুর। ভবানীপুরের যে কেন্দ্র থেকে তিনি বারবার জিতে এসেছেন, যে মাটি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব কাছ থেকে চেনে এবং সেখানকার মানুষরা তাকে এতদিন পর্যন্ত যথেষ্ট ভালোবাসা দিয়ে এসেছেন। 70 নম্বর ওয়ার্ড চক্রবেড়িয়া, সরু গলি, দুপাশে পুরনো বাড়ি, মাঝখানে ছোট্ট একটা মঞ্চ। সেখানে সভা চলছে তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠলেন, উচ্ছ্বাস, আবেগ, প্রত্যাশা, হাজারো সমর্থকের ভিড়, সবকিছুই ছিল। তিনি মাইক হাতে নিলেন আর কথা বলতে শুরু করলেন। আর ঠিক তখনই বিরোধীদের পক্ষ থেকে একটি শক্তিশালী মাইক সরাসরি এই সভার দিকে তাক করে চালু করা হলো। উচ্চস্বরে বাজতে লাগলো ভাষণ, গান এবং নানা রকম শব্দ। লক্ষ্য একটাই, মমতার গলা যেন সমর্থকদের কানে না পৌঁছয়, তার বার্তা যেন মানুষের মনে না পৌঁছয়। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়েই কিন্তু বিষয়টা বুঝলেন। তিনি থামলেন, চারিদিকে তাকালেন এবং শান্তভাবে প্রশ্ন করলেন, এটা কোথা থেকে আসছে। তারপর যা করলেন সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি কিন্তু রাগ করলেন না, চিৎকার করলেন না, পাল্টা কোনো আক্রমণও করলেন না। তিনি বললেন, আমি পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে আসিনি। এবং সবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় সভা ছেড়ে চলে গেলেন এবং বললেন, আইনের পথে যাবেন। এখন আমার প্রশ্ন, এই সংযম কি শুধুই দুর্বলতা, নাকি এটাই প্রকৃত নেতৃত্বের লক্ষণ? এই উত্তরটা কিন্তু আমরা অতি সহজেই একটু পরেই খুঁজে পাবো। আগে বুঝি এই ঘটনার পেছনে আসলে ঠিক কি ছিল। রাজনৈতিক বিশ্লেষণে একটা পুরনো কথা আছে, কোনো ঘটনা দুর্ঘটনা হলে একবার ঘটে, কিন্তু যদি বারবার ঘটে তখন সেটা কৌশল হয়ে দাঁড়ায়। এখন প্রশ্ন হলো, ভবানীপুরের চক্রবেড়িয়ার ঘটনা কি নিছকই কিছু উৎসাহিত কর্মীর কাজ, নাকি এর পেছনে রয়েছে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা? এটা বিচার করতে হলে আমাদের 3টি জিনিস কিন্তু দেখতে হবে। এই ঘটনাটা ঘটেছে ঠিক তখন যখন ভোটের মাত্র কয়েকটা দিন বাকি। প্রতিটি প্রচার সভা তখন সোনার চেয়েও কিন্তু যথেষ্ট দামি। প্রতিটি ভাষণ হাজার হাজার ভোটারের মনকে প্রভাবিত করতে পারে। ঠিক এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর সভায় বাধা। এটা কি একটা কাকতাল? রাজনীতিতে এই প্রশ্নের উত্তর সবসময় একটাই, কাকতালীয় বলে কিছুই হয় না। ভবানীপুর শুধু একটা বিধানসভা কেন্দ্র নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পরিচয়ের একেবারে কেন্দ্রবিন্দু। এখানে তার গড় নষ্ট করা মানে তার মনোবল ভাঙা, তার ভাবমূর্তিকে আঘাত করা। সুতরাং বন্ধুরা, জায়গার পছন্দটাও কি একেবারে এলোমেলো? রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন একদমই কিন্তু নয়। মাইক দিয়ে প্রতিপক্ষকে থামানো এটি একটি বিশেষ ধরনের রাজনৈতিক অস্ত্র। এতে শারীরিক সংঘর্ষ হয় না, কেউ আহত হয় না, আইনের চোখে সরাসরি অপরাধ প্রমাণ করাও কিন্তু যথেষ্ট কঠিন, কিন্তু ক্ষতিটা হয় সামনাসামনি। প্রচারটা ভেস্তে যায়, মিডিয়া কভারেজ অন্যদিকে চলে যায়, সমর্থকদের মনোবল কমে। এটা একটি স্মার্ট ডিসরাপশন কৌশল যা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বহু আগে থেকেই ব্যবহার করা হয়।
তিনটি বিষয় মিলিয়ে দেখলে সময়, জায়গা এবং কৌশলের ধরন এটা স্বতঃস্ফূর্ত উৎপাদ বলে মনে করার কিন্তু কোনো কারণই নেই। কিন্তু প্রশ্ন হলো বন্ধুরা, কেন বিরোধী পক্ষ অর্থাৎ বিজেপি কি এমন ভয় পাচ্ছিল যে এই পথে তাদেরকে যেতে হলো? ভবানীপুরে কি তাহলে বিজেপি পরাজয়ের ভয় পাচ্ছে? এই প্রশ্নটা শুনতে সহজ মনে হলেও এর ভেতরে রয়েছে বাংলার রাজনীতির একটা গভীর সমীকরণ। আসুন এইটা বোঝার চেষ্টা করি। ভবানীপুর একটি মিশ্র কেন্দ্র। এখানে বাঙালি হিন্দু, অবাঙালি হিন্দু, মুসলমান সবাই আছেন। মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত বিভিন্ন শ্রেণীর মানুষও আছেন। এই বৈচিত্র্যের কারণেই এই কেন্দ্রে কিন্তু একতরফা জেতা যথেষ্টই কঠিন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জিতে এসেছেন, কারণ তার ব্যক্তিগত জনপ্রিয়তা দলের সীমানাকে ছাড়িয়ে যায়। এখন বিজেপির অবস্থান ঠিক কোন জায়গায়? বিজেপি 2021 সালে শক্তিশালী চ্যালেঞ্জ দিয়েছিল পুরো রাজ্যে, কিন্তু ভবানীপুরে এখানে তাদের ভিত্তি দুর্বল ছিল। এখানকার শিক্ষিত মধ্যবিত্ত ভোটার কিন্তু সহজে হাওয়ায় ভাসে না, তারা বিশ্লেষণ করে তারপর তারা ভোট দেয়। সুতরাং যুক্তির লড়াইয়ে এখানে জেতা খুবই কঠিন। তাহলে কি করতে হবে? লড়াই তার চরিত্র পাল্টে দাও, যুক্তির ময়দান থেকে বিশৃঙ্খলার ময়দানে নিয়ে যাও। এটাই কি চক্রবেড়িয়ার মাইক কৌশলের মূল লক্ষ্য ছিল? রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ কিন্তু মনে করছেন একদমই তাই। রাজনীতিতে একটা কথা আছে, যে দল আত্মবিশ্বাসী সে প্রতিপক্ষকে কথা বলতে দেয়, কারণ তারা জানে তাদের যুক্তি অনেক বেশি শক্তিশালী। কিন্তু যে দল ভেতরে ভেতরে দুর্বল সে চায় প্রতিপক্ষ যেন কথা না বলুক, কারণ প্রতিপক্ষের কথা শুনলে মানুষ ভাবতে শুরু করবে। চক্রবেড়িয়ার এই ঘটনা কি তাহলে বিজেপির একটা আনইনটেনশনাল কনফেশন, অজান্তেই নিজের দুর্বলতার স্বীকারোক্তি? এইটা নিয়ে ভাবুন। এবার একটু পেছনে যাই, ইতিহাসের আয়নাটা দেখি। প্রতিপক্ষকে বাধা দেওয়ার রাজনীতি এটা কি বিজেপির আবিষ্কার? একদমই নয়। বাংলার রাজনীতিতে এই সংস্কৃতি কিন্তু অনেক পুরনো। দীর্ঘ 34 বছরের বাম আমলে বিরোধীদের সবাই বাধা দেওয়া ছিল নিত্য নতুন ঘটনা। কংগ্রেস, তৃণমূল সবাই অভিযোগ করেছে সিপিএম এর পার্টি অফিস থেকে নিয়ন্ত্রিত হতো গোটা এলাকার রাজনীতি। কেউ অন্য দলের মিটিং করতে পারতো না, ব্যানার লাগাতে পারতো না, মাইক বাজাতে পারতো না। এটা কি কোনো গণতন্ত্র ছিল? নিশ্চয়ই নয়। আর তৃণমূল ক্ষমতায় আসার পর বিরোধীরা, বিশেষ করে বিজেপি এবং বাম, একই অভিযোগ করছে। তাদের সবাই বাধা, প্রচারে হস্তক্ষেপ, অনেক জায়গায় মনোনয়ন পত্র পর্যন্ত জমা দিতেও বাধা দেওয়া হয়। এটাও কি গণতন্ত্র? একদমই নয়। কিন্তু বন্ধুরা, গতকাল কি হলো না, গতকাল বিজেপির পক্ষ থেকে মাইক নিয়ে ভবানীপুরের চক্রবেড়িয়ায় মুখ্যমন্ত্রীর কণ্ঠ থামানোর চেষ্টা করা হলো। লক্ষ্য করে দেখুন, বাম গেল, তৃণমূল এলো, বাধার রাজনীতি কিন্তু গেল না। তৃণমূল চলছে, বিজেপি চ্যালেঞ্জ দিচ্ছে, বাধার রাজনীতি আরো বাড়লো। এটা কি তাহলে কোনো দলের সমস্যা, নাকি এটা বাংলার রাজনৈতিক সংস্কৃতির একটা গভীর রোগ? এবং যদি সেইটা হয় তাহলে কি শুধু দল বদলালেই কি রোগ সারবে? এই প্রশ্নের উত্তর না দিলে বাংলার গণতন্ত্র কিন্তু একেবারে সুস্থ হবে না। এবার একটু সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে দেখি। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেত্রী নন, তিনি পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান অর্থাৎ মুখ্যমন্ত্রী। ভারতের সংবিধান অনুযায়ী মুখ্যমন্ত্রী পদের একটা বিশেষ মর্যাদা আছে। তিনি রাজ্য সরকারের প্রধান। তার কথা বলার অধিকার শুধু রাজনৈতিক নয়, বরং সাংবিধানিক ভাবেও যথেষ্ট সংরক্ষিত। যদি বন্ধুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটে সভা করছেন আর সেখানে কংগ্রেস বা আম জনতা পার্টি মাইক লাগিয়ে তাকে থামানোর চেষ্টা করতেন, তাহলে ছবিটা ঠিক কি হতো? মিডিয়া তোলপাড় হতো, নিন্দার ঝড় উঠতো, আইনি ব্যবস্থার দাবি উঠতো। কিন্তু মমতা ব্যানার্জির ক্ষেত্রে কেউ কেউ বলছেন ওটা তো রাজনীতি, এটাই স্বাভাবিক। এটাই হলো বন্ধুরা সবচেয়ে বড় সমস্যা। আমরা যখন পদের গুরুত্বকে দলীয় রাজনীতির নিচে রেখে বিচার করি, তখন কিন্তু সংবিধানের মর্যাদাই ক্ষুণ্ণ হয়। আর যদি মুখ্যমন্ত্রীকে থামানো যায়, কাল কি বিচারকের রায়কে অস্বীকার করা হবে? এটা পরিক্রম, এবং এই পথ কিন্তু যথেষ্ট বিপজ্জনক। ভারতের নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। নির্বাচনী প্রক্রিয়ায় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা তাদের দায়িত্ব। এই ধরনের ঘটনায় কমিশন ঠিক কতটা সক্রিয়? বাধাদানকারীদের বিরুদ্ধে কি যথেষ্ট কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে ভবিষ্যতে এই ঘটনা আরো বাড়তে থাকবে এবং আরো বড় আকার ধারণ করবে, এবং তখন শুধু মাইক নয়, অন্য কিছুও হতে পারে। এবারে আসি বন্ধুরা সেই প্রশ্নে যেটা শুরুতে উঠিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন সভা ছেড়ে চলে গেছিলেন, লড়াই করলেন না, চিৎকার করলেন না, বললেন আইনি পথে যাবেন। অনেকেই বললেন এটা একটা দুর্বলতার লক্ষণ, বিরোধীরা বললেন মমতা ভয় পেয়ে পালালেন।
কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা একটু অন্যভাবে দেখছেন। প্রথম দৃষ্টিভঙ্গি, সংযম মানে কিন্তু দুর্বলতা নয়। ইতিহাসে যে নেতারা সবচেয়ে বেশি বড় শক্তিশালী হয়েছেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সংযত ছিলেন। গান্ধীজিকে যখন পুলিশ মারলো তিনি কিন্তু পাল্টা মারলেন না, সেই সংযমই কিন্তু তাকে মহাত্মা বানিয়েছিল। মমতা সেদিন যদি পাল্টা মাইক বাজাতেন, চিৎকার করতেন, মিডিয়া কি দেখাতো? মুখ্যমন্ত্রীর রাস্তায় ঝগড়া করলেন, এবং সেটা হয়তো বিরোধীদের জয় হতো, কারণ মানুষের মনে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি সেই জায়গায় নষ্ট হতো। সভা ছেড়ে চলে গিয়ে আইনের পথে যাওয়ার কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো একটু বুদ্ধিমান রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন। দ্বিতীয় দৃষ্টিভঙ্গি হলো, কিন্তু এই ব্যাপারটার ক্ষতিও একটা আছে, কিন্তু এটা সত্য। সমর্থকরা সেদিন হয়তো হতাশ হয়েছেন, তারা চেয়েছিলেন তাদের নেত্রী দাঁড়িয়ে লড়বেন। সভা অর্ধেক শেষ হওয়ার আগেই শেষ হয়ে গেল, অনেক বার্তা মমতা ব্যানার্জি দেওয়াই হলো না, অনেক মানুষ কথা শুনতেও পাননি। রাজনৈতিক ক্ষতি যে হয়েছে এটা কিন্তু অস্বীকার করা একেবারেই যাবে না। আইনি পথে যাওয়াও ভালো, কিন্তু পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হলো সেটাই মূল প্রশ্ন। যদি সত্যি আইনি ব্যবস্থা নেওয়া হয় এবং দৃষ্টান্ত স্থাপন করা হয় তাহলে এই সংযম কৌশলগত সাফল্য। যদি শুধুই কথাই থেকে যায় তাহলে কিন্তু বিরোধীরা আরো সাহসী হবে। এবার আপনাদের সঙ্গে সরাসরি কিছু কথা বলি। আমি জানি এই ভিডিও যারা দেখছেন তারা তৃণমূলের সমর্থক রয়েছেন এবং বিজেপিরও সমর্থক রয়েছেন, কেউ বামেদের কাছের, কেউ বা অন্য কোনো দলের, এবং স্বাভাবিকভাবে প্রত্যেকে এই ঘটনাকে আলাদাভাবে দেখছেন। কিন্তু আজ আমি আপনাদের কাছে একটাই আবেদন রাখতে চাই, কেবলমাত্র 1 মিনিটের জন্য দলের চশমাটা খুলে রাখুন এবং নিজেকে শুধু একজন নাগরিক হিসেবে ভাবুন, একজন ভোটার হিসেবে ভাবুন, তারপর এই প্রশ্নগুলোর উত্তর দিবেন। নাম্বার 1, আপনার নিজের নেতা যে দলেরই হোক না কেন, যদি তার সভায় অন্য দল মাইক লাগিয়ে বাধা দিত, আপনি কি সেটা মেনে নিতেন? 2 নম্বর প্রশ্ন, গণতন্ত্রে প্রচারের অধিকার এটা কি শুধু ক্ষমতাবানদের জন্যই, নাকি প্রতিটি দলের প্রতিটি প্রার্থীর অধিকার? 3 নম্বর প্রশ্ন, আপনার সন্তান যদি রাজনীতিতে আসে আপনি কি চাইবেন যে সে এই ধরনের রাজনীতি করুক, নাকি যুক্তি, নীতি আর সৎ লড়াইয়ের রাজনীতি করুক? এই 3টি প্রশ্নের উত্তর যদি আপনারা সৎভাবে দেন তাহলে চক্রবেড়িয়ার ঘটনার বিচার আর কিন্তু কঠিন থাকবে না। নিচের কমেন্ট সেকশনে আপনাদের মতামত অবশ্যই লিখে জানান। সারা দেশে, সারা বাংলায় গণতান্ত্রিক পরিসরটা যেন ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। নির্বাচনের সময় প্রার্থীরা ভয় মনোনয়ন দিচ্ছেন না, সভায় মানুষ আসতে ভয় পাচ্ছেন, মিডিয়া নির্দিষ্ট একটা কথা বলতে পারছে না, সাধারণ নাগরিক সোশ্যাল মিডিয়ায় তার মত প্রকাশ করার আগে প্রাণহানির ভয় পাচ্ছে। এই পরিস্থিতিতে গণতন্ত্রকে বাঁচাতে হলে শুধু নেতাদের উপর নির্ভর করলে হবে না, আমাদের সাধারণ নাগরিকদেরকে এগিয়ে আসতে হবে। নাগরিকদের প্রধানত 3টি দায়িত্ব হওয়া উচিত। নাম্বার 1, তথ্য যাচাই করুন। যে কোনো ঘটনার একটাই সূত্র থেকে কিন্তু তথ্য নেবেন না, একাধিক সূত্র দেখুন, নিজে বিচার করুন, কারণ প্রতিটি দলেরই এখন মিডিয়া রয়েছে, প্রতিটি মিডিয়ার নিজ নিজ স্বার্থও আছে। নাম্বার 2, ভোটের সময় মনে রাখুন, যে দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা দেয় তাকে ভোটের মাধ্যমে জবাব দিন। ভোট আমাদের সবচেয়ে বড় অস্ত্র এবং এই অস্ত্র ব্যবহার করার আগে সচেতন হন। নাম্বার 3, কথা বলুন, আপনার পরিবারে, বন্ধুদের মধ্যে এই ধরনের ঘটনার বিরুদ্ধে কথা বলুন, কারণ যখন আমরা চুপ থাকি তখন এই ধরনের রাজনীতি আরো সাহসী হয়ে ওঠে। চক্রবেড়িয়ার সেই সরু গলিতে গতকাল যা হয়েছিল সেটা শুধুমাত্র একটা মাইকের যুদ্ধ নয়, সেটা আসলে দুটো দর্শনের যুদ্ধ। একটি দর্শন বলে রাজনীতি মানে ক্ষমতার খেলা, যে কোনো উপায়ে জিততেই হবে, আর অন্যদিকে আরেকটি দর্শন বলে রাজনীতি মানে মানুষের সেবা, যুক্তি দিয়ে মন জিততে হবে। বাংলার মানুষ কোন দর্শনকে বেছে নেবে সেটা নির্ধারণ করবে বাংলারই ভবিষ্যৎ। রাজনৈতিক লড়াই হোক আদর্শের, নীতির এবং উন্নয়নের, মাইকের দিয়ে নয়, পেশি শক্তি দিয়ে নয়, ভয় দেখিয়ে নয়, মানুষের হৃদয় জয় করার চেষ্টা করা হোক, কারণ গণতন্ত্রের শেষ কথাটা মানুষই বলেন ভোট বাক্সে, এবং ইতিহাসও তার সাক্ষী। আজ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় এমনটা হয়, কাল যদি শুভেন্দু অধিকারী সভায়ও এমনটা হয়, পরশু যদি আপনার পছন্দের নেতার সভায়ও এমনটা হয়, সব ক্ষেত্রেই কিন্তু আমাদের বলতে হবে না, গণতন্ত্রে এটা কখনোই গ্রহণযোগ্য নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।